আগামী সোমবার তোমাদের পরীক্ষা, তো শেষ মুহূর্তে একবার চোখ বুলিয়ে নেবে যে এই প্রশ্নগুলো তোমাদের করা রয়েছে কিনা। তো মাননীয় বিশ্বজিৎ বাবুকে ধন্যবাদ জানিয়েই আমরা শুরু করছি ফিলোজফির লাস্ট মিনিট সাজেশন। তোমাদের প্রথমে এমসিকিউ প্রশ্ন থাকে 1-এর দাগে, 2-এর দাগে থাকে এসএকিউ, তারপরে 3-এর দাগ থেকে শুরু হয় 3-এর ABCDE, এবং এই 3-এর এতে যে প্রশ্নটা থাকবে এবারে যেটা মনে হয়েছে যে পদের বাক্যতা বলতে কি বোঝো, 4টি নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য এবং কোন কোন পদ অব্যাপ্য তা লেখো, বা AEIO এই বচনে কোন কোন পদ বাক্য এবং কেন বাক্য হয় তা ব্যাখ্যা করো। 2 নম্বর, নিরপেক্ষ বচন বলতে কি বোঝো, নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো, পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি কি কি, সম্বন্ধ অনুসারে বচন কয় প্রকার ও কি কি, গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো, সংযোজক কি, সংযোজকের স্বরূপ বর্ণনা করো। বচনের গুণ এবং পরিমাণ বলতে কি বোঝো, উদাহরণ সহযোগে নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য দেখাও। এরপরে যে অথবাতে যে প্রশ্নটা থাকে এটা তো আর সাজেশন হয় না, তো যারা তর্কবিদ্যা ঠিক করতে না পারো তারা তাদের এই প্রশ্নটা লেখা ভালো, যারা করতে পারো তারা এরকম প্রশ্ন যেগুলো আসবে সেগুলো লিখতে পারো। আমরা এখানে জাস্ট কয়েকটা উদাহরণ দিয়েছি, তো সেই উদাহরণগুলো আসতেও পারে নাও পারে, কোনো ঠিক নেই এগুলো। এরপরে 3-এর বি, এখানে অমাধ্যম অনুমান থেকে যে প্রশ্নটা করতে হচ্ছে, প্রথমে আবর্তন কাকে বলে, আবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা হয়, ও বচনের কি আবর্তন সম্ভব। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, আবর্তনের নিয়মগুলি লেখো, সরল এবং সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য লেখো, কোন ক্ষেত্রে কি এই বচনের সরল আবর্তন সম্ভব আলোচনা করো। 3 নম্বরের প্রশ্ন, বস্তুগত বিবর্তন কাকে বলে, বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা যায় কি, বিবর্তনকে অনুমাধ্যম বলা হয় কেন, এটা একবার দেখে রাখবে। অতিরিক্ত হিসাবে বিবর্তন কাকে বলে, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন, দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করা। আর অথবা এই তর্কবিদ্যা সম্মত প্রত্যেকটা প্রশ্ন থাকে, বুঝতেই পারছো। এখানে কয়েকটা জাস্ট উদাহরণ দেওয়া রয়েছে, বুদ্ধিমান চোর আছে, সব ধাতু মূল্যবান হয়, মানুষ মাত্রে স্বার্থপর, যদি এটি বৃত্ত হয় তাহলে চতুষ্কোণ নয়, পাখিরা পশু নয়, যা ভারী তা হালকা হতে পারে না, অমানুষ কবি নেই। এরপর 3-এর সি, এখানে নিরপেক্ষ ন্যায় অনুমান থেকে যে প্রশ্নটা থাকবে এবারে, এই লাইনটা তো কমন লাইন, যে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো এবং প্রত্যেকটির বৈধতা বিচার করো। তাহলে এখানে 2টো প্রশ্ন দেওয়া থাকবে, তো প্রতিটি সুখী ব্যক্তি হয় ধার্মিক, সকল কবি নয় ধার্মিক, কাজেই কোনো কবি সুখী নয়। স্বামী বিবেকানন্দ দার্শনিক ও দেশপ্রেমিক, কাজেই কোনো কোনো দার্শনিক হয় দেশপ্রেমিক। সব সফল ব্যক্তি পরিশ্রমী, সুতরাং সব ছাত্র সফল নয় যেহেতু সব ছাত্র পরিশ্রমী নয়। অথবা দিয়ে যে প্রশ্নটা থাকতে পারে এইগুলো দেখতে হবে, এই 4টে বিষয়, অব্যাপ্য হেতু দোষ, চতুষ্পদ গঠিত দোষ, অবৈধ সাধ্য দোষ আর নিরপেক্ষ ন্যায়, এই 4টে দেখবে। তাছাড়া প্রমাণ করো 2টো দেওয়া রয়েছে, এই বচনে কেবল প্রথম সংস্থানে বৈধ সিদ্ধান্ত হতে পারে, প্রমাণ করো যে 2টি হেতু বাক্য বিশেষ হলে কোনো সিদ্ধান্ত পাওয়া যায় না। এরপর আমরা চলে এলাম ডি, মিলের পরীক্ষণমূলক পদ্ধতি। এখানে অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে তোমাদের 24 সালে ব্যতিরেকি পদ্ধতি এসেছিল, তাহলে এবারে এইটাকে বেশি ইম্পর্ট্যান্ট দেওয়া হচ্ছে, তারপরে এটি, তারপরে এটি, 3টে পদ্ধতি পড়ে যেতে হবে। আর নিশ্চয়ই তোমাদের স্যারেরা এটা বেশি বলেছেন। এর অথবাতে যে প্রশ্নগুলো থাকে, তো এরকম প্রশ্নগুলো থাকতে পারে। তো এখানে চিহ্নিতকরণ, সংজ্ঞা, আকার, সুবিধা 2টি, অসুবিধা 2টি, এভাবে ভাগ থাকে, মোট 8-এ। শেষ তোমাদের অধ্যায় 3-এর ই, আরোহমূলক দোষ। এখান থেকে যে প্রশ্ন প্রথমে থাকে,
নিচের আরোহী বা আরোহ যুক্তিগুলি বিচার করো, কোনো দোষ থাকলে তা বিচার করো। পর্যাপ্ত বৃষ্টিপাত ভালো ফসল হওয়ার কারণ, সূর্যগ্রহণের সময় খাদ্য গ্রহণ করা সঠিক নয়, কারণ সে সূর্যগ্রহণের সময় খাদ্য গ্রহণ করেছিল এবং অসুস্থ হয়ে পড়েছিল। টেলিগ্রাম অশুভ, কারণ টেলিগ্রাম দুঃসংবাদ বহন করে নিয়ে আসে। অথবা দিয়ে যে বিষয়গুলোকে দেখতে হবে, একে সহকার্যকে কারণ হিসাবে গ্রহণজনিত দোষ, 2 অবৈধ সামান্যকরণ দোষ, 3 একটি অবান্তর বা অপ্রাসঙ্গিক ঘটনাকে সমগ্র ঘটনা বলে মনে করা দোষ। তাছাড়া মন্দ উপমা যুক্তি যাদের সময় আছে এটা একবার দেখে নেবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি।